প্রফেসর ইউনূসের সরকার নাকি দেশ বেচা দিতেছে, আপনারা শুনেছেন না? চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে, আপনারা তো শুনেছেন। হ্যাঁ, কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন, সেটা দেখেছেন। বিএনপি চিল্লাইতেছে, ওয়াকার সাহেব হাহাকার করিচ্ছেন, বামেরা বলতেছে, সবার উপরে আবার আওয়ামী লীগও করছে। তো এরা সবাই বলেছে যে প্রফেসর ইউনূস খুব খারাপ কাজ করছে, তাই না? এই যে দেখেন 12 দল প্রতিবাদ করেছে। কি বলে প্রতিবাদ করেছে? চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে। প্রথম আলোতে কলাম লিখেছে, ঝুটিওয়ালা বাম, বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক? তোর মাথার যে ঝুটি বেঁধে রাখিস এটা কতটুকু যৌক্তিক? নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যৌক্তিক? আবার এই নিয়ে হাইকোর্টের রিটও করেছে। দেখেন, বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখবো নি। হ্যাঁ, কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে? সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে, করিডোর নিয়ে হুঙ্কার দিতেছে। ওই বুঝে করিডোর, ওই বুঝে বন্দর। আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালচুনা ছিল ওই প্রিন্স। ওই হয়েছে একটা দলের নেতা। সরি প্রিন্স ভাই, কইতেই গেলে উপায় নাই। ভোট তো পাইবেন আড়াই খান সারা দেশে, তাও দাবি করেছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে। হ্যাঁ, মিজাজটা খারাপ যা হয় না এগুলো দেখলে। যাই হোক, পরে বুঝবেন ওই ক্যাঙ্কা ভালসিউন। একটা সিম্পল ট্রিক শিখে দিই সবাই রে। কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি ক্ষার এটা বুঝার জন্য একটা টেস্ট আছে, লিটমাস টেস্ট কয়। দেখ, কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে, বুঝছাও? সিবিবি কোন লাইন না এটা দেখবেন, ওটাই ইন্ডিয়ান লাইন, বুঝেছ? মানে সিবিবি মানে ইন্ডিয়া, ওটাই ইন্ডিয়ান পলিটিক্স। সিবিবি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি, তাহলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান। ওইটা হলে আঙ্গুর ক্ষেত্রে দূর কি বাদ, সরে আকারের ধারে কাছে যাবেন না, মনে করবেন সেটা আরাম। ওই সিবিবি যদি বলে প্রফেসর ইউনূস মেলা দিন থাকুক, আপনি সব বন্ধ করে প্রফেসর ইউনূসের উৎখাতের লড়াইয়ে নামবেন, শুরু করবেন। ওই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ, আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন। ওই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো, তাহলে সাথে সাথে পুলিশের উল্টার কথা কইবেন। তার মানে ওই যা কবে তার উল্টা দিকে দাঁড়াবেন। যাই হোক, এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। যাই হোক, এত কিছু থেকে তো আমরা বিভ্রান্ত। প্রেসিডেন্সির সরকার কি আসলে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতেছে? না, একেবারেই না। উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন। বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয়। বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল। পায়ের মোজাকে কি শেরওয়ানি বলা যায়? যায় না, কিন্তু মোজা তো পোশাকের অংশ, তাই না? খুবই ক্ষুদ্র অংশ। তাও আমরা পুরো বিষয়টা বুঝে নিই পরিষ্কার ভাবে। কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা এই দুইটা আসলে কি? এই যে রাজনৈতিক দল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বন্দর কন্টেইনার টার্মিনাল সব সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে। এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক, কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা। বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা, সেখানে কন্টেইনার টার্মিনাল হলো একটা ক্ষুদ্রাংশ, অতি ক্ষুদ্র অংশ। বন্দর ব্যবস্থাপনা আসলে কি? বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা। এখানে কি হয়? 1 নাম্বার, জাহাজ থেকে পণ্য ওঠানামা করে। 2 নাম্বার, এখানে সংরক্ষণ করা হয়। 3 নাম্বার, এখানে শুল্ক নিষ্পত্তি করা হয়। 4 নাম্বার, পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে আছে নিরাপত্তা, এর মধ্যে আছে ড্রেজিং, মেলা কিছু। বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা। তো বন্দরের আওতায় কি কি থাকে? বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে। যেই টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে, টার্মিনাল একরকম না, কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে। কি কি টার্মিনাল? 1 নাম্বার কন্টেইনার টার্মিনাল। এই কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে। তো কন্টেইনার টার্মিনালে কি হয়? যেখানে কন্টেইনারে আনা পণ্য বা কন্টেইনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয়, এই যে এগুলোরে কন্টেইনার বলে। কি কি আনা নেওয়া হয় এই কন্টেইনারে আমরা পরে দেখব। এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল। বাল্ক কার্গো টার্মিনাল 2 রকম হইতে পারে। ড্রাই বাল্ক মানে শুকনা, মানে যেটাতে কয়লা আসে, খাদ্যশস্য আসে, সার, এগুলো শুকনা পণ্য আসে। আর লিকুইড বাল্ক টার্মিনাল, যেখানে তেল, গ্যাস, রাসায়নিক পদার্থ, এই সমস্ত তরল পণ্য আসে। 3 নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল। ব্রেক বাল্ক, আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম, মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না, আলাদা করে প্যাকেট করা থাকে। যেমন ধরেন যন্ত্রাংশ, গাড়ি, ব্যাগে রাখা চাল ডাল, এগুলোর জন্য। 4 নাম্বার কি কি থাকে? রোরো টার্মিনাল। রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে, রোল অন রোল অফ, মানে চাক্কা দিয়ে উঠে চাক্কা দিয়া নামে, বুঝছা? গাড়ি, ট্রাক, বাস, এগুলো রোরো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে, নিজে থেকেই জাহাজে উঠতে পারে। এটাতে ক্রেন লাগে না। তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না, আপনার দেখেছেন না? গাড়ি কিনতে যান, চট্টগ্রামে গাড়ি রাখা থাকে সারি সারি, ওইগুলা রোরো টার্মিনালে আসে। আরিসা ফেরিঘাটে যে ফেরি ছিল, ওইগুলোকে রোরো ফেরি বলা হইতো, মনে আছে না? যেই ফেরিগুলা। 5 নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল।
যেখান থেকে প্যাসেঞ্জার উঠে, যাত্রীবাহী জাহাজ, ফেরি এগুলো চলাচলের জন্য, বা এই যে ক্রুজ শিপ আসে এগুলো, এটা আমাদের ক্রুজ শিপ নাই দেশে, কিন্তু এটার জন্য যে টার্মিনাল সেটা ওই বন্দরের একটা পার্ট। 6 নম্বর হইতেছে মাল্টিপারপাস টার্মিনাল, মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয়, যেমন কন্টেনার হ্যান্ডেল করা হয়, ব্রেক বাল্ক হ্যান্ডেল করা হয়, বাল্ক হ্যান্ডেল করা হয়। আচ্ছা, ব্রেক বাল্ক পণ্য কি, এটা তো কইছি তাই না? আবার একটু শুনি, এটা মেলা বড় ইন্টারেস্টিং একটা টপিক, তো ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি, তো নতুন নতুন টার্ম কলেজ শিখিচ্ছেন, আমরা এখন থেকে সার দেখবেন, বুঝছাও? তাহলে ব্রেক বাল্ক পণ্যটা কি? ব্রেক বাল্ক বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না, মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলামেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয়। যেমন ধরেন বড় যন্ত্রাংশ, আগে কইছি না, জেনারেটর, টারবাইন, নির্মাণ সামগ্রী, যেমন ধরেন স্টিল, বিম, পাইপ, ইগলা। তারপরে ধরেন কাঠের গুঁড়িও আসে, ব্যারেল আসে, ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল, এগুলোকে ব্রেক বাল্ক বলা হয়। ব্রেক বাল্ক এই শব্দটার একটা চমৎকার অর্থ আছে। বাল্ক মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আর কি, বাল্ক পণ্যকে ভেঙ্গা ব্রেক করা, সেজন্য ব্রেক বাল্ক। আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে। আগে সব পণ্যই কিন্তু এমন ভাবে আলাদা আলাদা ভাবে জাহাজে ওঠানো হইতো, ঝোলার মধ্যে তুইলে, একটা জালের মধ্যে তুইলে ওঠানো হইতো, হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো। কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি। সংক্ষেপে বললে ব্রেক বাল্ক পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল, যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল্ক আকারেও যায় না আর কি, বরং একক ইউনিট হিসাবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয়। বন্দরে একটা অংশ, ছোট্ট অংশ টার্মিনাল, সেই ছোট্ট অংশে 6 ধরনের টার্মিনাল থাকে, তার মধ্যে এক ধরনের টার্মিনাল দেওয়ার কথাবার্তা হইতেছে, এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল। তাই কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয় সেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি, তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। দেখেন, চট্টগ্রাম বন্দরে 24,000 কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে, 17টা জাহাজ। চিন্তা করছেন, মাল খালাস করতে পারতেছে না। ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা? $10,000 থেকে $15,000 খরচা, এক্সট্রা খরচা। এই টাকাটা কার কাছে যাবে? এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার পকেট থেকে যাবে। দেখেন, বর্ষা বিপ্লবের টাইমে 5 দিন পণ্য নামছে, কিন্তু কাস্টমসের জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি। 1100 কোটি টাকা মারা গেছে, পানিতে পড়ে গেছে। মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে, তাহলে প্রায় 200 কোটি টাকা পানিতে পড়ে যায়। দেখেছেন? তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য, তাহলে আপনি 200 কোটি টাকা বেশি আয় করলেন তো উল্টা দিকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারি? আওয়ামী লীগও বলতেছে কন্টেনার টার্মিনাল দেওয়া যাবে না, ফেয়ার এনাফ। তো তার আমলে, মানে গত হাসিনার অবৈধ সরকারের আমলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল বা RSGT কে দেওয়া হয়েছিল। এটা গত বছরের প্রথম ভাবে চালু হয়েছে। তো তখন কোন বিবেচনায় দিছিল এটা নাকি আদৌ তখন বিএনপি বা বামেরা একটা বিবৃতি দিছে, নাকি আর্মি কোনো প্রতিবাদ জানাইছে? ওয়াকার সাহেব প্রতিবাদ জানাই বলছে। চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠোয়। নিউ মুরিং টার্মিনাল, এটা ব্যবস্থাপনা আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। পত্রিকা লিখেছে, বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তৎকালীন নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী, লিটন চৌধুরী নামে পরিচিত, এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য MA লতিফের ঘনিষ্ঠ ছিলেন। এই ব্যবসা আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। এটা একটা চিহ্নিত দুর্নীতিবাজ কোম্পানি। ফেস দ্য পিপল থেকে একটা প্রতিবেদন হয়েছিল, আপনারা দেখে নিয়েন। ওই টাইমে 2012 সালে যখন সাইফ পাওয়ার টেকে কাজ দেওয়া হচ্ছিল, তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল। আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরীর বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল। আর এর মালিক জয় রেহানার কেশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে কোম্পানি খুলেছে। আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন, তিনি স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি। শুধু জয় নয়, দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও। সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে, সেখানেও গড়েছেন বড় কোম্পানি। ব্যবসা করেন সিঙ্গাপুরে, সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা। স্বজনদের নামে আমেরিকায় গড়েছেন ব্যবসা, বাড়ি, গাড়ি। এই কন্টেনার টার্মিনাল থেকে চান্দা পায় সবাই, এটাই হইতেছে আসল। সমস্ত পলিটিক্যাল পার্টি চান্দা পায়। ডেইলি চান্দা নাকি দেওয়া হয় 200 কোটি টাকা, ডেইলি 200 কোটি টাকা। এই টাকায় বাংলাদেশের প্রচলিত মাফিয়া রাজনীতির ফুয়েল যোগায়। এটা ভাঙ্গা দিলে সব পলিটিক্যাল পার্টির মাফিয়া শক্তি লুলা হয়ে যাবে। এই জন্য সব পলিটিক্যাল পার্টি সরব। একজন হুক্কা হুয়া করছে, চারিদিক থেকে ক্যা হুয়া শুরু করে দিচ্ছে। এই সাইফ পাওয়ার থেকে একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই। যারা আসবে তারা বিনিয়োগ করবে, নতুন যন্ত্রপাতি আসবে, আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে। আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো। আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য 10 কোটি টাকা লস দিই। 10 কোটি, সারা বছরে 3,500 কোটি টাকা লস দিচ্ছি। আমরা এই লস আবার দিয়ে যাবো এক সাইফ পাওয়ার টেককে দেওয়ার জন্য, আর রাজনীতিবিদদেরকে চান্দা দেবে সেই জন্য। সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে। সিঙ্গাপুরে PSA 70-এর বেশি টার্মিনাল ম্যানেজ করে।
আর এটিএম নেদারল্যান্ডস 55টার বেশি টার্মিনাল ম্যানেজ করে, হংকং এর হাজিজন করে 50টার বেশি টার্মিনাল ম্যানেজ করে। কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে? ও তো টাকা পাচার করবে। নাম বলেন শুনি তো, কে করবে? একটা কাম করতে যাবে, সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ? কই জলে সেটা তো বুঝি, জলে তো টেকা চান্দার সোর্সটা বন্ধ হয়ে যাবে। এবার শেষ কথা, চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না, দুর্নীতির করিডোরে চাঁদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা। আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে, তাদের কান্নার উৎস দেশপ্রেম না, চাঁদাবাদীর লাইন কেটে যাওয়ার ভয়। চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে, তারা কিন্তু মুখে উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ারটেকের হাতে, একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে, আওয়ামী বান্ধব কোম্পানির হাতে, আওয়ামী লীগের লোকের হাতে, যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল, আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টার্মিনাল প্রত্যেক বছর 3,500 কোটি টাকা লস করতেছে, অথচ 1 টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ারটেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য। এইটা শুধু একটা কোম্পানির লুট না, এটা পুরো বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি। তাই আজ যারা বিরোধিতা করতেছে, তারা কি এই লুট বন্ধ করতে চান, নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন? প্রফেসর ইউনূসের সরকারি দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন, এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিছে। বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর, রটরডাম, হংকং, এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে, তারা বিনিয়োগ করে, আধুনিক যন্ত্রপাতি আনে, অটোমেশন চালু করে। আমাদের দরকারও সেটা। আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব, যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে। এই লড়াইটা শুধু একটা টার্মিনালে না, এটা হলো মাফিয়া বনাম মানুষ, দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই। এই লড়াইয়ে আপনি কোথায় দাঁড়াবেন, এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন। এখন আপনি সব তথ্য আছে, সব জানলেন, সবকিছু ফাঁস করে দেওয়া হলো। আপনি এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ।